বহু শত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। সরকারকে বলছি 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন। পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। আর কোনো টালবাহানা দেখতে চাই না। ইসকনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যেভাবে শিরোনাম দেখা হয়েছে এবং তৈরি করা হয়েছে, এতে বাংলাদেশের কতটা ঘটনা ঘটে গেছে যা আপনারা ইতিমধ্যে এই ইসকনকে নিয়ে আপনারা অনেক কিছু দেখেছেন। অবশেষে গ্রেপ্তার হয়েছেন, তবে ভারত থেকে হুমকি আসছে তাকে মুক্তি দেওয়ার। সেদিকে আসিফ মাহমুদ বলেছেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, দেশদ্রোহের কাজে যারা অংশগ্রহণ করবে, যারা দেশের ক্ষতি করবে, তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে ডক্টর ইউনূস বলে দিয়েছেন সেনাবাহিনী যে কোনো সময় প্রস্তুত দেশকে রক্ষা করতে। এতে যেই হোক, মোদি, ভারত সরকার ইত্যাদি যেই হোক না কেন, কারো হুঙ্কারে পরকিয়া করেন না এবং এর মূল কারণ চলে আসুন। সরকারকে বলছি 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন। পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই ত্যাগ সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে করেছে, রক্ত টকবক করছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য? যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? অ্যাডভোকেট সাইফুলকে আপনার জবাই করে হত্যা করা হয়েছে। এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনে শেখ হাসিনার পাকশালী আওয়ামী লীগ প্রবেশ করেছে। এই আওয়ামী লীগ আজকে 3 মাস শান্তিতে ঘুমিয়েছিল। কালকে থেকে আওয়ামী লীগ নিধন অভিযান নামবে। যারা গ্রামে গিয়েছেন শহর ছেড়ে, শহর থেকে আবার গ্রামে এসেছেন, গ্রাম থেকে শহরে গেছেন, কারো আর রক্ষা নাই। কারণ বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য? যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? যখন চট্টগ্রাম মেজবানে 8 জন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? কোথায় এত সাহস পেল? জয় বাংলা, জয় বাংলা স্লোগানের নামে 1971 সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান কারা আবিষ্কার করছে, কারা ইন্ধন দিচ্ছে, তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয়, তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন। তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে, এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে, তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন, আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল
বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসকন হিন্দু এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই চালক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে, রক্ত টকবক করছে। আপনারা জেগে উঠতে হবে, ধৈর্য ধারণ করুন। সরকারকে বলছি, আপনি যদি ব্যর্থ না হন তাহলে গদি ছেড়ে দেন, আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন 90% মুসলমানের দেশে। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকল গণমাধ্যমকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও ভাই, হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন, আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনারা এই সন্ত্রাসের পক্ষে কিনা। আপনাদের গতিপথ নির্ণয় করতে হবে যে আপনারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেন কিনা। আর কোন টালবাহানা দেখতে চাই না। ইসকনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। একটা মানুষকে একা একা পেয়ে এভাবে হত্যা করলো, এটা কি কোনো মানবিকতার পরিচয়? আমরা হিন্দু ভাইদেরকে বলছি, আজকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে ভাই। ও ভাই, হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন, আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনারা এই সন্ত্রাসের পক্ষে কিনা। আপনাদের গতিপথ নির্ণয় করতে হবে যে আপনারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেন কিনা। যদি সমর্থন করেন তাহলে আমরাও বলছি, আমরাও আছি। আর যদি সম্প্রীতি চান তাহলে সম্প্রীতি থাকবে। আজকে আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, আমরা শান্তির বার্তাটাই দেই, মোমবাতি মিছিলটাই করি। কিন্তু যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আজকে উপদেষ্টাদের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা যদি 625 জন আওয়ামী লীগ নেতাকে ছেড়ে না দিতেন, আর যদি 1000 আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তারা জেলখানায় রাখতেন, তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না। পাহাড়ের হিন্দু নাগরিকরা বলছে, পাহাড়ের নাগরিকরা বলছে, চট্টগ্রামে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এখন হিন্দু ভাইদেরকে পরিষ্কার করতে হবে যে আপনাদের ব্যানারে, সনাতনী ব্যানারে এই আওয়ামী নামের সন্ত্রাসী গোষ্ঠী আরো সন্ত্রাস করবে কিনা। আপনাদের পরিষ্কার করতে হবে আপনারা এই সন্ত্রাসের সঙ্গে নাকি বাংলাদেশের সঙ্গে। আপনারা রয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন নাকি বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, এই জায়গাটা আমরা ক্লিয়ার করছি। এদিকে নতুন করে আবারও মাঠে নেমেছেন এই ইসকন, এই বাম নেতা, এই বর্তমানে এই সনাতন ধর্মের যা নেতারা আছে তাদেরকে উদ্দেশ্য করে নতুন করে মাঠে নেমেছেন জামায়াত, মাঠে নেমেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং নেমেছেন গণ আন্দোলন অভিযুক্ত সব কিছু মাঠে একত্রে নেপে আবার জোর গলায় হুঙ্কার দেওয়া শুরু করেছে যে কোনো কারণে বাংলাদেশকে নিয়ে কোনো কূটনৈতিক করলে, বাংলাদেশকে নিয়ে আলোচনা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে জামায়াতের এক নেতা বলেছেন যে আমরা মুসলমান, আমরা যদি খেপে যাই মুতে দিলেও ভেসে যাবেন, এমন কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে আজকের চট্টগ্রামের যে দৃশ্যটা রাত্রের আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখানে সেই দৃশ্যগুলা প্রেক্ষাপটে রাস্তার মাঝখানে কিভাবে শুরু হয়েছে দ্বন্দ্ব, যেখানে একজন আরেকজনকে তাড়া করছে, একজন আরেকজনকে মারছে, একজনকে খুন করছে। এটা কোন বাংলাদেশ সৃষ্টি হয়েছে? এর সব কিছু মূল নাটক, মূল কাহিনী, নতুন ষড়যন্ত্র। শেখ হাসিনা এবং মোদি নতুন করে বাংলাদেশে আগুন জ্বালিয়েছে। চলুন আমরা আসিফ মাহমুদের কাছে যাই, তাহলেই জানতে পারবো কি। দেখুন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে কোনো সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন ভেদ স্বীকার না হতে করার জন্য কাজ করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। জি, আমরা বিকল্প ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা জানেন অনেকগুলো নাগরিক সেবা দেওয়ার প্রয়োজন হয়, সেজন্য এই কাঠামোগুলো এখনো রয়েছে। আমরা অতি দ্রুত এই বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপার এবং সংঘর্ষের কারণে সংঘর্ষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিন্ময় দাসের যে আছে তাদের সাথে সংঘর্ষ চলছে। সংঘর্ষের মধ্যে আমরা দেখছেন এখানে আমরা লক্ষ্য করছি যে চিন্ময় দাসের যে সমন্বয়ক সমর্থকরা এবং একই সাথে পুলিশের একটি সংঘর্ষ হয়েছে এবং এখানে পরপরই আমরা দেখছি বিভিন্ন এলাকায় যে তারা এখানে সম্মান করছে। এখানে বিভিন্ন যে উত্তেজিত এলাকার স্থানীয়রা ওখানে উত্তেজিত হয়েছেন এবং এখানে যারা কোর্টে স্থানীয়রা আছে তারাও এখানে উত্তেজিত, তারাও এখানে চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় দেখছি এখানে আমরা দেখছি যে আমরা একটু আসলে দেখার চেষ্টা করছি যে এখানে যারা এখানে চিন্ময় দাসের সমর্থকরা তারা এখানে তারা এখানে জানেন যে সকাল থেকে এখানে আসলে চিন্ময় দাসকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং সে এখানে রাখার পরে এখানে আসলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা, ওদের আন্দোলন ওরা করুক, আমাদের কোনো অভিযোগ নাই। ওদের নেতাদর্শে ওরা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদের উপর হামলা করবে, এটা মুসলমান মেনে নেবে না। এটা বিরাট অন্যায়, এটা জোর প্রতিবাদ জানাই, এটা জোর প্রতিবাদ জানাই, এটার বিচার চাই আমরা। দেখছি যে এখানে হামলা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যারা চিন্ময় দাসের সমর্থকরা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি মসজিদে যাওয়ার সময় তাদেরকে হামলা করা হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারা এর পরপরই এখানে যারা আছে তারা কিন্তু এখানে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন এবং আমরা যেটি দেখছি যে পুরো এলাকাটিতে একটা দর্শক, চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ইতিমধ্যেই খবর বেরিয়েছে চিন্ময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সেখানে একজন নিহত হয়েছে এবং এই নিহত হওয়ার বিস্তারিত বর্ণনা দর্শক আমি এই মুহূর্তে দিতে পারছি না। সেখানে একজন আইনজীবী নিহত হয়েছেন এবং তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ, যার বয়স 35। তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর। কিভাবে সাহস হয় একজন আইন কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা? এই সংঘর্ষের ফাঁকে কারা হামলা করলো, কারা হামলা করে তাকে নিহত করলো, এটি অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময়
তার সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সম্ভবত ষড়যন্ত্রকারীরা একটা লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। লক্ষ্যটা হলো এই যে বাংলাদেশে একটা বড় ধরনের একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটানো। আমার যেটা মনে হচ্ছে, নতুবা কি এমন ঘটনা ঘটলো যখন পরিস্থিতি সব শান্ত হয়ে গেল, যখন নাকি বিভিন্ন ঘটনার ব্যাপারে তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করে জমায়েত কি উদ্দেশ্য থাকতে পারে, এর উদ্দেশ্যটা কি, এবং যে সমস্ত দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়া মানে এটা কোনো বাংলাদেশের নাগরিকদের দাবি দেওয়া হইতে পারে না, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু দাবি দেওয়া উত্থাপন করছে এবং একেবারে বিভাজন, ধর্মীয়ভাবে বিভাজন তৈরি হচ্ছে। তো এটা কি সাম্প্রদায়িকতা না? এটা কি উস্কানি না? যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে চিন্ময় কৃষ্ণ দাসকে, তার ব্যাপারে তাকে তো মানে ক্রস ফায়ার করা হয়নি, তাকে তো গুম করা হয়নি, তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তো আদালতে ফাইট হবে, তার বিরুদ্ধে অভিযোগ, যদি না হয় সে জামিন পাবে। কিন্তু এটা নিয়ে ভারতের উদ্বেগ, এটাও খুব রহস্যজনক। কেন ভারত উস্কানি দিচ্ছে এবং সেই বলে বলিয়ান হয়ে